এই ভাইয়া, উঠ। আর কতক্ষণ ঘুমাবি? আজকে আমার কলেজের ফার্স্ট দিন। কলেজে না নিয়ে গেলে বলে দে, আমি একাই চলে যাব কলেজে। আসসালামু আলাইকুম। গল্পের শুরুতেই আপনাদেরকে সালাম দিলাম, আর আমি মনে করি আপনারাও আমার সালামের রিপ্লাইটা করবেন। বিসমিল্লা বলে গল্পটা শুরু করা যাক। আর এটা গল্প বললে ভুল হবে, এটা হলো একজনের জীবন কাহিনী। আমি বলছি তো, আমি কলেজে নিয়ে যাব, এখন আরেকটু ঘুমাতে দে। তখন ইকরা আমার মাথার উপরে নেওয়া বালিশটা টেনে সরিয়ে দিয়ে বলল, কখন নিয়ে যাবি? দুপুর তো হয়ে যাচ্ছে। আরেকটু পর। আর ডিস্টার্ব করিস না তুই, ইকু। এইভাবে 2বার হয়ে গেল। তোর আশায় আমি না থেকে আমি আমার মতো চলে গেলাম কলেজে। যা যা। আমার কথাই ইকরা চলে গেল। তখন আমি আর কিছুটা সময় শুয়ে রইলাম, কিন্তু চোখে ঘুম নেই। ধুরু, আজকে বোনটা এসে জব্বর ঘুমটা আরামের নাই হারাম করে দিয়ে গেল। তাই আমি আর শুয়ে না থেকে বিছানার খাটে বসে পড়লাম, আর খাটের সাথে লাগানো পড়ার টেবিলের ড্রয়ার থেকে ব্রাশে একটুখানি পেস্ট লাগিয়ে বিছানা থেকে উঠে স্যান্ডেল পায়ে পরে নিলাম, আর টিউবওয়েলের কাছে এসে ব্রাশটাকে পানি দিয়ে ভিজিয়ে নিলাম আর ব্রাশ করতে লাগলাম। তখন টিউবওয়েলের পাশে থাকা রান্নাঘরের থেকে মা কাশতে লাগলো, আর তাতেই ধোঁয়া আসে অনেক। কেমন ধোঁয়া সেগুলো শুধু মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েই বুঝবে আর অনুভবও করতে পারবে। আমি ছনের রান্নাঘরের দরজায় এসে মাকে বললাম, মা, ও মাও। কি হয়েছে তোর আবার? আব্বা কনে? দুপুর নাগাদ হইয়া থাকলে কেমনে জানবি তোর আব্বাই কই? মা, তুমি এত কথা কও কেন? আব্বা কই হেডাই কই তুমি? তোর আব্বাই বাজার থেকে আইসা আমাগরে বাগি খেতে গেল। ও, আর ইকরা কই? তোরে নাকি মেলাবার ডাকবার পরও তুই ঘুম থেকে না উঠলে ও চলে গেছে আমারে বইলা। না খেয়ে গেছে নাকি কলেজে? হ। মা, তুমি ওরে না খাইয়ে পাঠাইলা কেন কলেজে? ঘরের চাইল ছিল না, তোর আব্বাই বাজার থেকে আনার পর চুলায় উঠাইছি। মা, তুমি এটা একেবারে ঠিক করলা না। আমি গেলাম। ওরে আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি তো। কয় টাকা ইয়ার দিবা? বেশি হইলে 20 টাকা। এরপর আম্মার সাথে আমি আর কথা বাড়ালাম না। আমি টিউবওয়েল থেকে মুখটা আর ব্রাশটা ধুয়ে ঘরে রেখে দিয়ে আমার স্যান্ডেলটা রেখে আব্বার দেওয়া 2 বছর আগের বুটটা পরে নিলাম পায়ে, আর ঘরের বারান্দায় রুম থেকে সাইকেলটা বের করে চলতে লাগলাম কলেজের রাস্তায়। আমাদের গ্রাম পোস্ট একটা, আর আমাদের গ্রামেই কলেজ আছে, তাই একেবারেই চেনা রাস্তা। আর গ্রামের ছেলেদের অনেক কিছুই চেনা জানা থাকে, আর সেগুলো শহরের ছেলেদের চেনাটা তো ইম্পসিবল। আমি সাইকেল চালাচ্ছি, এমন সময় দেখলাম ইকরা কিছুটা সামনে হেঁটে যাচ্ছে ওর একটা বান্ধবীর সাথে। আমি সাইকেলটা নিয়ে ইকরার সামনে এলাম, তখন ইকরা আর ওর বান্ধবী হাঁটা বন্ধ করে দিল। তখন আমি বললাম, সকালে কিছু খাস নাই কেন? তুই নাস্তা করস নাই? আরে চিন্তা করিস না তো, আমার কাছে আমার দেওয়া টাকা আছে। কয় টাকা শুনি? 200 টাকা। ডান পাশের একটা শূন্য কাটলে যা হয় তাই আছে। দেখ ভাইয়া, আমার বান্ধবীর সামনে আমার সম্মানের ফালুদা করিস না। আমরা বড়লোক নাকি আমাগরে সম্মান থাকবো এত? তোরে আমি পরে দেখা নিমো। তাই করিস। এই নে। আমি আমার পকেটে হাত দিয়ে সমস্ত টাকা বের করলাম। সেখানে দেখতে পেলাম একটা 50 টাকার নোট আছে, আরেকটা 10 টাকার নোট। আমি ইকরাকে 50 টাকার নোটটা দিয়ে দিলাম, আর বলে দিলাম ভালো মতো বাড়িতে ফিরবি, আর তোর বান্ধবীর সাথে আসবি। ইকরাও হু বলে দিল। তাই আমি আর ইকরার কলেজের দিকে গেলাম না। আমার কাকাতো ভাই আর আমার ভালো একজন বন্ধুদের আড্ডা দেওয়ার স্থানে চলতে লাগলাম সাইকেলটা চালিয়ে। আমি সাইকেল চালাচ্ছিলাম, এমন সময় দেখতে পেলাম খুব স্পিডে বাইক আসছে। আমি রাস্তার সাইডে চলে গেলাম, তবুও হঠাৎ করেই বাইকের দিকে ভালো মতো নজর গেলে দেখতে পেলাম এটা তো মিলা। আমি হাঁ হয়ে তাকিয়ে আছি মিলার দিকে। সাইকেল কোন দিকে যাচ্ছে সেদিকে আমার কোনো খেয়ালই নেই। মিলা এক হাত বাইক চালাতে লাগলো, আর আমি তার দিকে তাকিয়ে আছি দেখে ইশারায় হাত আর ঘাড় নাড়িয়ে বলতে লাগলো, কি হয়েছে? আমিও তার কথার জবাব দিলাম ঘাড় নাচিয়ে, কিছু না। আর আমি হঠাৎ অনুভব করলাম
আমি রাস্তার গড়ানে পইড়া গেছি। আর আমি নিজেকে নিজেই বলতে লাগলাম, এইটা কোনো কথা? আজকে সাইকেল বলে কিছু হলো না, বাইক হলে এতক্ষণে কেল্লাফতে হইয়া যাইতো আমার। কথাগুলো নিজে নিজেকে শুনে রাস্তার উপরে সাইডে তাকালাম আর দেখতে পেলাম মিলার নেই। আমি তাই সাইকেলটার নিচ থেকে বের হয়ে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু মিলাকে দেখতেই পেলাম না। টিকটক সেলিব্রিটি হলে যা হয় আর কি, ভাব আর ঢঙের অভাব নাই, কিন্তু তবুও আমি না তার উপর আসক্ত। তখন আমি আবার নিজের পায়ের দিকে তাকালাম, দেখতে পেলাম পায়ের কিছু অংশ কেটে গেছে আর সেখানে থেকে রক্ত বের হচ্ছে আর জ্বলছে। আমি সেখানে থুতু লাগিয়ে সাইকেলটা ঝুঁকে উঠিয়ে নিলাম আর আমার কাকাতো ভাই ও বন্ধুর আড্ডা দেওয়ার স্থানে চলতে লাগলাম। আসুন আপনাদেরকে কিছু পরিচয় করিয়ে দেই। আগে আমার ক্রাশ ও পছন্দের মানুষটার বিষয়ে জানুন তাহলে। তার নাম নীলা, শহরের কলেজে পড়ছে, বান্ধবীদের সাথে হোস্টেলে থাকে, তবুও টিকটক করে। কয়েকদিন আগে দেখছিলাম 1 মিলিয়ন কে, আর তার সাথে 78কে ফলোয়ার টিকটক করে টাকাও পায়। শুনেছি 1 মিলিয়ন হলে মিলা একটা কার্ড পাইছে। সেগুলো না হয় বাদ দিলাম। উচ্চ বংশের মেয়ে, মিলা গ্রামে আসছে তার কলেজ থেকে কিছুদিনের ছুটিতে, আর সে বাইক চালাতেও পারে। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও বেকার আছি, কোনো চাকুরিও খুঁজছি না। কারণ হলো আমি সিঙ্গার হতে চাই। এটা শুধু আমার ইচ্ছে নয়, এটাই আমার একমাত্র ড্রিম। আমি আয়াত, গরিব ঘরের ছেলে। চলুন গল্পে ফিরি। আমি সাইকেল চালিয়ে আমার কাকাতো ভাই আর বন্ধুর কাছে চলে আসলাম। দেখতে পেলাম ওরা দুইজনে নিজের মোবাইল দিয়ে গেম খেলছে। আমার দিকে একবার তাকিয়ে কাকাতো ভাই বলতে লাগলো, নবাবী পরিবারের ছেলে এতক্ষণ আসার সময় হলো। তখন আবার অপরজন মানে আমার বন্ধুকে বলতে লাগলো, ওর কথা বাদ দে তো, আমরা গেম খেলি। হ, তাই করি। বলেই আবার খেলায় মনোযোগ দিল। তখন আমি আবার সাইকেলটার স্ট্যান্ড লাগিয়ে ওদের পাশে গিয়ে বসলাম আর উকি দিয়ে দেখতে পেলাম ওরা দুজনে গেম খেলছে। তাই আমি বললাম, কি করিস আসিফ তোরা? কানা নাকি, দেখতে পারছিস না আমরা গেম খেলছি? সেটা তো দেখতেই পেলাম। তাহলে জিজ্ঞেস করলি কেন? তোর মোবাইলটা আমার একটু দরকার ছিল। আমি মোবাইল দিতে পারবো না, বিজি আছি। তুই তোর কাকাতো ভাইয়ের মোবাইল নে। তুই আয়াতকে মোবাইল দিবি না তো ভালো কথা, এর মাঝে আমাকে ঢুকাস কেন? আচ্ছা, তোদের কারো মোবাইল আমার লাগবো না, তাও তোরা কথা কাটাকাটি করিস না তো। আমি মুড অফ করে কথাটা বললাম। এই নে আমার মোবাইল, তাও তুই মন খারাপ করিস না। আসিফ আমার দিকে ওর মোবাইলটা এগিয়ে দিয়ে, আমারটাও লাগবে নাকি ভাতিজ? না, আজকে আসিফেরটা, কালকে তোমারটা। আমি আসিফের মোবাইলটা হাতে নিয়ে মোবাইলটা নিয়ে আমার আইডিতে ঢুকলাম আর দেখতে লাগলাম কেউ মেসেজ ট্যাসেজ পাঠাইছে নাকি। তখন আসিফ আমার কাঁধে হাত রেখে বলল, তোর তো এখন একটা মোবাইলের দরকার। সেটা অবশ্য ঠিক কথা, কিন্তু আমরা যে হারে গরিব, মোবাইল পাবো কই? সেটাও অবশ্য ঠিক, তবুও তোর আব্বারে একবার তো বলে দেখতে সমস্যা নাই। না রে আসিফ, আমার ঘরে খাওয়ানোরই টাকা নাই, আর এই সময় আব্বাই কই থেকে টাকা আনবো? আর সবচেয়ে বড় বিষয় হলো আমার গরিব ঘরে এত বড় প্রেশার আমি দিতে পারবো না। তাহলে তুই একটা জব খুঁজেক। জব টব আমার দ্বারা হবে না রে। জব করবি না? তাহলে গ্রাজুয়েট কমপ্লিট করলি কেন? তোরা তো জানিসই আমার সিঙ্গার হওয়ার অনেক বড় ইচ্ছা। তোর সিঙ্গার হতে হবে না, তুই সিঙ্গারা বিক্রি কর গিয়ে আমাকে বাজারে, তাও দিনে 500 টাকা বিক্রি করতে পারবি। তুই একটু চুপ থাকতো। সবার জীবনে একটা ইচ্ছা থাকে, আর আয়াতেরও জীবনের ইচ্ছা এটাই। তাই বলে কি ওকে নিয়ে মশকরা করতে হবে তোর? মস্করা করছি না, ও তোমার গিটারটা নিয়ে রাখছে ওর বাড়িতে, তাও 4 মাস হলো। গিটার কিনে সামর্থ্য নাই, তার এত বড় স্বপ্ন দেখা বোকামি। তুই ওর কথা কানে দিস না তো, ও সব সময় এরকমই কথা বলে। আরে না, ওকে বলতে দে, ও তো সত্যি কথাগুলোই বলছে আর আমি শুনি এক কান দিয়ে এবং অপর কান দিয়ে বের কইরা দেই, কারণ এটা আমার স্বপ্ন। শোন, স্বপ্নগুলো শুধু ঘুমের করেই দেখা মানায় গরিব ঘরের ছেলেদের, আর ঘুম ভেঙে গেলে স্বপ্নটা হাওয়া হয়ে যায়। তুই শোন, আমি কালকের মধ্যে তোদেরকে গান বানিয়ে শোনাবো। সেটা না হয় করবি, তুই কাকে যেন ফলো করিস সে ব্যাপারে। গগন সাকিবকে। যে কিনা স্যাড গান নিজেই গায়, আবার নিজেই ভিডিও করে। জানিস সে বাংলা এবং হিন্দি দুই ভাষাতে গান করতে পারে। কেমন, তুই একটু শোনা তো। আমার টাকা নেই বলে ওরে তুইও গেলি চলে, তুই ছাড়া এই আমার
আজ ভেতরটা জলে, তুই পরের বাহু ডোরে, আমার ভেতর যাচ্ছে পুরে, তুই হিনা এই আমিটা, তীরে তীরে যাচ্ছি মোড়ে, আমার পুড়ছে পুরুক বুক, তুই কুড়ারে তোর সুখ, তবু মরার আগেও আমি দেখব না রে তোর মুখ, আমার মৃত আত্মাটা তোরে ডাকবে একদিন খুব, আমি দেখব সেদিন তুই ওরে কেমনে রবি চুপ। বাহ, তুইও অনেক সুন্দর গাইলি তো। শুক্রিয়া। এই নে তোর মোবাইল। আমার একটা কাজ মনে পড়ে গেল, চলি এখন, কালকে দেখা হবে বেঁচে থাকলে। তারপর ওদের থেকে আমি সাইকেলটার কাছে চলে আসলাম, আর সাইকেলটার স্ট্যান্ডটা উঠিয়ে চলতে লাগলাম আব্বার কাছে, কারণ আব্বা একা আমাদের রাখা জমিতে কাজ করছে। জমির পাশে এসে সাইকেলটা রেখে দিলাম আর আব্বার কাছে চলে এলাম। তখন আব্বা আমাকে বলতে লাগলো, তুই এনে কেন এলি? তোমার কামে সাহায্য করতে আইলাম। তোরে আমি লেখাপড়া করাইছি আমার মতো তোরে শখে কাজ করার জন্য? সেটা বড় কথা না আব্বা, আমি এমনি আসলাম তোমাকে সাহায্য করতে। তুই চলে যা বাড়িতে, এই রোদে তোর সমস্যা হইব বাবা। না আব্বা, আমি আজকে চলে যাইবার জন্য আসি নাই। যেদিনই আমি চোখে তোমার কাজে নিজেকে লাগানোর জন্য আসি, সেদিন তুমি বাড়িতে যাইতে বলো, আজকে আর আমি যাব না। তখন আব্বাই কাঁচিটা রেখে আমার কাছে এসে আমার বরাবর দাঁড়ালো আর নিজের মুখের ঘামটা গামছা দিয়ে মুছে বলতে লাগলো, বাবা রে, আমরা গরিব হয়ে জন্মাইছি, আমি চাই না তুইও আমার মতো গরিব হয়ে থাকিস আর খেতে কাজ করিস। তোকে আমি আমার যতটুকু সম্ভব পড়াইছি, আর আমি চাই তুই নিজের পায়ে দাঁড় হ এবং তোর বোন ইকরা ও আমাগরে এই গরিবী হাল থেকে বের করিস। তোর জন্য এই কাজ না আব্বা। কিন্তু আব্বা। কোনো কিন্তু না, যা বাড়িতে, আমি আর কিছু সময় নাগাদ কাম সাইরা আইতাছি। তখন আমি আব্বাকে জড়িয়ে ধরলাম আর বলতে লাগলাম, আব্বা, তোমাদের সকলের আমি খেয়াল রাখবো আজীবন। তোমার ছেলের একটা হিল্লে হোক, তারপর দেখব তোমার করে আমি এই গরিব জীবন থেকে বের করে নিব। সেটাই তো আমি চাই রে বাবা, যা এখন আমারে ছেড়ে বাড়িতে যা। আব্বার কথায় আমি আব্বাকে ছেড়ে দিয়ে বাড়িতে চলতে লাগলাম সাইকেলে করে, আর ভাবতে লাগলাম, যেই করেই হোক না কেন আমি তোমাদের একটা সুন্দর জীবন দিব। বাড়িতেও চলে এলাম। ঘরের পাশের গাছে আমি সাইকেলটা রেখে ঘরের ভিতরে ঢুকলাম, কিন্তু আম্মারে ঘরে দেখতে পেলাম না। তাই আমি বারান্দায় এসে আম্মারে ডাকতে লাগলাম, মা, ও মা। কি হয়েছে? আমাদের বাড়ির সাথে পুকুরটার থেকে আওয়াজ আসলো, তাই আমিও সেদিকে চলতে লাগলাম। আর পুকুরের পাশে চলে এসে দেখতে পেলাম আম্মা আমার আব্বার ও ইকরার কাপড় ধুচ্ছে পুকুরের পানিতে। তাই আমি দাঁড়িয়ে বলতে লাগলাম, মা, আমার ক্ষুধা লাগছে, খাওন দিয়া যাও। মির্চিপে রাখা আছে, একটু নিয়ে খা। আম্মার কথায় আমি আবার ঘরে চলে আসলাম, আর আমাদের খাবার রাখার মিক্সার থেকে একটা প্লেটে ভাত, আলু ভর্তা আর ডাউল নিয়ে গিলতে লাগলাম বিছানার উপর বসে। আমার খাবার শেষ হতেই আম্মা ঘরে চলে এলো কাপড়গুলো বাইরের বাসে ছড়িয়ে দিয়ে। আম্মাকে দেখে আমি বলতে লাগলাম, মা, আমাকে পরশু যেতে হবে কোনে যাবি? ঢাকায়। ওনে যাইয়া কি করবি? ওখানে যারা টুকটাক গান করতে পারে তাদের কম্পিটিশন আছে। তুই কেমনে জানলি? আসিফের মোবাইল থেকে। ও, কয় টাকা লাগবে ওনে যেতে? 300-এর মতো। আসলে সেখানে যেতে হলে আমাদের এখন থেকে 400 থেকে 500 টাকা লাগবে, কিন্তু আম্মারে বললাম না, আমি না হয় 100 টাকা বাঁচাবো সাইকেল দিয়ে আমার, সেই ভেবে। তোর আব্বারে কইছস কথাটা? তুমি কইও, আর তুমি ম্যানেজ কইরো। যেরকম আছে সেই পরিস্থিতিতে এতগুলো টাকা কই পাবো তোর আব্বাই? তোমাগর দিতে হইব না, আমি ম্যানেজ কইরা নিমনি। এমন করস কেন, দেখি পাওয়া যায় কিনা। তুমি আমার লক্ষ্মী মা। কথাটা বলেই আমি আবার ঘর থেকে বের হলাম গিটার নিয়ে আমাদের পাড়ার ভিটায়, আর গিটারটাই হাতের নখ দিয়ে বাজাতে লাগলাম আর গান করতে লাগলাম। গান করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তাই আমি বাড়িতে চলে আসলাম। আর রাতের খাবার আম্মা, আব্বা আর ইকরার সাথে খেয়ে আমি আমাদের গ্রামের বাজারে চলে আসলাম। বাজারে এসে চায়ের দোকানে বসলাম, টিভির সামনে বাঁশ দিয়ে বানানো বেঞ্চে। তখন দোকানে থাকা লোকটি আমাকে জিজ্ঞাসা করলো চা দিবে কিনা। আমিও বলে দিলাম না থাক, আর টিভির সামনে বসা থেকে উঠে দাঁড়ালাম। আর আবার আমি রাস্তাটা দিয়ে আমাদের পাড়ার দিকে চলতে লাগলাম। আমি পাড়া দিয়ে যাচ্ছিলাম, এমন সময় মেয়ে মানুষের হাসি আসলো আমার কানে।
তাই সেদিকে তাকালাম আমি। আর সেদিকে তাকিয়ে দেখতে পেলাম মিলা আর কিছু মেয়ে লোকেরা দুই আরে বৈশাখ কথা বলতেছে। আমি মিলাকে আমাদের পাড়ায় দেখে অবাক হলাম, কিন্তু তবু আমি হাঁটতেছিলাম। এমন সময় আমার ডাক পড়ল, ওই স্যামরা। মিম, পাড়ার কাকাতো বোন। আমি সেদিকে তাকিয়ে আবার পিছনের দিকে তাকিয়ে এবং আমি নিজের আঙুল দিয়ে নিজেকে দেখিয়ে বললাম, আমাকে ডাকছেন ডিম আপু? তোরেই ডাকছি, এইদিকে আয়। আমি তাদের দিকে এগিয়ে এলে কি হলো বিশ্বাস করতে পারবেন না। এমন কি আমি কি করব নিজেও বুঝে উঠতে পারছিলাম না। হাত পা কাঁপতে লাগছিল আমার মিমাপুর কথাটা শুনে। মিমাপু আমাকে বলতে লাগলো, কি রে, তুই চুপ কইরা আসিস কেন? যা জিগাইলাম সেটার উত্তর দিস না কেন? কি যেন জিজ্ঞাসা করলেন আপু? তুই আমার বান্ধবীর দিকে রাস্তায় অমন কইরা হা হয়ে তাকায়া আসছিলি কেন? তার মানে মিলা ওর সমস্ত বান্ধবীকে বলে দিছে ওই ঘটনাটা। আমার তো ইজ্জতের ফেলুদা হয়ে গেল। এখন তো আমারে কোনো মাইয়াই বিয়া করব না। আরে না না, এটা তো মেয়েদের বেলায় হয়, পোলা মানুষগুলোর বেলায় হয় না এটা। আমি এমন কথাগুলো নিয়ে নিজেই নিজের সাথে যুদ্ধ করছিলাম। এমন সময় মিম আবারও বলল, এখন চুপ কইরা আসস কেন রে? ডিমাপু, আমি ভাবছি কি উত্তর দেওয়াটা ঠিক হবে সেই বিষয়ে। তোরে টিম বলল। তুই আমারে ডিম কই কেন? কি বলেন আপু, আমি আপনাকে মিম বাদে অন্য কিছুই বলিনি। ওকে, মানলাম। জানিস, তখন আমার দিকে তাকিয়ে রাস্তায় নিচু জায়গাটায় সাইকেল নিয়ে পড়ে যায়। মিলার কথায় ওর বান্ধবীরা হাসিতে গড়াগড়ি খেতে লাগলো। আর আমি সেখান থেকে দৌড়ে কেটে পড়লাম আর বাড়িতে চলে এলাম। বারান্দায় সাইকেলে রাখার জায়গায় আমার রুম, আর ইকরার রুম বারান্দার অন্য পাশে। মানে হলো বারান্দায় আমাদের ভাই বোনদের জন্য দুটো রুম আছে। আমি ইকরার রুমে ঢুকলাম, দেখতে পেলাম ইকরা পড়ার টেবিলে বইগুলো খুলেই আব্বার বাটন মোবাইলে কি যেন করছে। আমি এসে ইকরার পাশে বসলাম। তখন ইকরা আমাকে দেখে মোবাইলটা টেবিলের উপর রাখলো আর আমাকে বলতে লাগলো, কই গেছিলি ভাইয়া? অপমান হইতে। ও মা, তা কে করলো অপমান? থাপ্পড় চিনোস ইকু? চিনি। তা কে দিল তোমাকে? এখন অবধি কেউ দেয়নি, তবে আমি কিন্তু তোকে দিব। আমারও হাত আছে। কলেজের প্রথম দিনটা কেমন কাটলো তোর? বেস্ট। আব্বার মোবাইল দিয়ে তুই কি করছিলি? কিছু না। তাহলে আমি নিয়ে গেলাম। আমার লাগবে। কেন লাগবে তোর? তোর কেন লাগবে শুনি? গান শুনতে শুনতে ঘুমাবো। আমিও তাই করব। মেয়েদের গান শুনে ঘুমাতে হয় না বলে আমি মোবাইলটা নিয়ে নিজের রুমে চলে আসলাম আর একটা গান চালু করে শুয়ে পড়লাম আর ঘুমিয়েও পড়লাম। সকালে ঘুম ভাঙলে বোনটাকে কলেজে দিয়ে এলাম সাইকেল দিয়ে। অতপর আমি আমার কাকাতো ভাই ও বন্ধুর কাছে চলে এলাম। আসিফ আর রাফির কাছ থেকে কয়েকদিনের জন্য বিদায় নিয়ে নিলাম। আর বাড়িতে এসে আব্বুর দেওয়া গত ঈদের প্যান্ট ও শার্ট পরে নিয়ে সেই পুরনো 3 বছর আগের বুটটা পায়ে পরে নিলাম। আম্মার থেকে 300 টাকা নিয়ে আম্মাকে সালাম করে সাথে করে কিছু কাগজপত্র গিটারটা নিয়ে নিলাম। আর আমি সাইকেলে করে আব্বার বাগি নেওয়া খাতটায় চলে এলাম এবং আব্বাকে সালাম করে আমাদের শহরের বাস স্টপেজের দিকে সাইকেলে করে চলতে লাগলাম। কয়েক ঘর পার হলে আমিও চলে এলাম সাইকেলে করে বাস স্টপের নিচে আর একটা টিকিট কেটে নিলাম আর বাস আসার অপেক্ষায় রইলাম। 10 মিনিট পর বাস চলে এলো। আমি আমার সাইকেলটা বাসের উপরে উঠিয়ে ভালো করে বেঁধে নিয়ে বাসের ভিতরের আমার সিটে বসে পড়লাম। আমি আমার পায়ের কাছে গিটারটা রেখে দিয়ে চোখ বুঝলাম আর অমনি একটা মেয়ে বলতে লাগলো, আপনি? তখন আমি চোখ খুলে দেখলাম মিলা। তাই আমিও বললাম, আপনি এখানে? আমার কোয়েশ্চেন আপনি আমাকেই করছেন? আপনি এখানে কেন বলুন তো? আপনি কি আমি পিছু করছেন? এটা আমার সিট, আমি থাকবো না তো কে আর থাকবে? আর আমি আপনাকে নয়। আমার মনে হচ্ছে আপনি আমাকে ফলো করছেন। এই দেখুন মিস্টার, এটা আমার সিট। আপনার সিট হলে বসে পড়ুন। তখন মিলা তার ব্যাগটা রাখার জন্য উঁচু হলো। আমি দেখতে পেলাম মিলার নাভির উপরে গেঞ্জি উঠে গেছে উপরে। আমি হাঁ হয়ে সেদিকে তাকিয়ে আছি। এমন সময় মিলা আমাকে দেখে ফেললো আর নাভিতে গেঞ্জিটা নিয়ে এলো আর ব্যাগটা উপরে রাখলো না, সিটে বসে পড়লো এবং ব্যাগটা কোলের মধ্যে রাখলো। তখন মিলা আমাকে বলল, আপনি আমার নামের দিকে তাকিয়ে আছিলেন কেন? আমি মিলার কথায় ঢোক গিলে বলতে লাগলাম, কই না তো, আমি কেন আপনার ওদিকে তাকাবো? আপনি কালকেও মিথ্যা কথা বলছেন, আবার আজও। তার উপরে আপনি আমার দিকে তাকিয়েছিলেন। আসল মতলবটা কি বলুন তো? কোনো মতলব নাই তো। তখন মিলা আমার দিকে তার মুখটা একটু এগিয়ে বলতে লাগলো, পছন্দ টছন্দ করেন নাকি আমায়? মিলার কথায় আমি চুপ হয়ে গেলাম, কিন্তু মুখে
মুচকি হাসিটা চলে এলো, তাই আমি মুচকি মুচকি হাসতে লাগলাম। তখন মিলা বলতে লাগলো, আপনি আবারও মুচকি হাসছেন? আপনার সাথে কথা বলাটাই বৃথা আমার। কথাগুলো বলেই সে তার মোবাইলটা বের করে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলো। আমি মিলার দিকে তাকিয়ে আছি। কখনো ভাবিনি মিলা আমার পাশে বাসের সিটে বসবে, আর এটাও কখনো ভাবিনি মিলা আমাকে এমন কথা বলবে। সে যাই হোক, আমি মনে হয় লাকি একজন, তাই তো মিলা আমার সাথে এভাবে কথা বলেছে। আমিও ঠিক করলাম, যদি আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি তাহলে আমি মিলাকে প্রপোজ করব। তার আগে তো আমাকে কম্পিটিশনের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। তাই আমি আর না হেসে আর মিলার দিকে তাকিয়ে না থেকে নিজের মনে আমার বানানো গান গুনগুনাতে লাগলাম। আর ওদিকে বাসটা আমাদের শহর থেকে চলতে লাগলো। বিকেলের দিকে বাসটা গাবতলী এসে পৌঁছালো। সকলে নামতে লাগলো বাস থেকে, আর আমিও নেমে পড়লাম। তবে মিলাকে দেখতে পেলাম না, হয়তো খুব দ্রুত মিলা চলে গেছে। আমি আমার গ্রামের পাড়ার একজন বড় ভাইয়ের মোবাইল নাম্বার বের করলাম। আমার কাছে তো মোবাইল নেই, তাই আমি সেখানকার একটা দোকান থেকে মিনিট হিসেবে মোবাইলটা নিলাম। বড় ভাইয়ের নাম হলো রিয়াদ, তাই আমি রিয়াদ ভাইকে ফোন করলাম। কয়েকবার রিং হওয়ার পর রিয়াদ ভাইয়া ফোনটা পিক করে নিল। রিয়াদ ভাইয়া ফোনটা পিক করে নিয়ে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই কে আপনি? আমি আয়াত, তোমাগর দেলোয়ারের বেটা আমি। ও আয়াত, তা কেমন আছিস? আর হঠাৎ করে আমাকে ফোন করলি যে? আমি তো ভালোই আছি ভাই। আমি তোমাগর শহরে আইছি একটা কম্পিটিশনের জন্য। আমার চেনা জানা কেউ নাই, তাই তো তোমাকে ফোন করলাম দোকান থেকে। ও ঠিক আছে, তুই কই এখন? আমি তো গাবতলীতে আসছি। মিরপুর একে আসতে পারবি? আমি তো একে থাকি, আসতে পারলে ভালো হতো তোমায় রিসিভ করতে। ঠিক আছে, মিরপুর একে আসার পর কোথায় দাঁড়িয়ে থাকতে হবে বলেন? সিনেপ্লেক্সের সামনে থাকলে হবে। ঠিক আছে ভাইয়া, আমি আসছি। অতপর ফোনটা কেটে দিলাম, আর দেখতে পেলাম মোবাইলে 3 মিনিট কথা বলছি। তাই আমি দোকানিকে মোবাইলটা আর 5 টাকার একটা নোট দিলাম। দোকানি 5 টাকা নিয়ে বলতে লাগলো, আরেক টাকা দিতে হবে। 3 মিনিট 6 টাকা কবে হইল? করোনার মধ্যেই হয়ে গেছে। টেরও পাইলাম না। এই নিন 5 টাকা। 1 টাকার খুচরা আমার নাই। তখন দোকানি আমার থেকে 5 টাকার নোটটা নিয়ে 1 টাকা রেখে বাকি 4 টাকা আমাকে দিয়ে দিলেন। আমিও সেটা নিয়ে বাসের উপর থেকে নিজের সাইকেলটা নিচে নামিয়ে নিলাম, আর সেই দোকানিকে জিজ্ঞাসা করে মিরপুর 1-এর রাস্তায় সাইকেল চালাতে চালাতে চলতে লাগলাম। প্রায় আধা ঘন্টা পর মিরপুর 1-এ পৌঁছালাম। তারপর সেখানের ফুটপাতে কাপড় বিক্রেতার কাছে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল, সিনেমা প্লেক্সটা কোথায়? ওই দেখছো একটা সিনেমা বানার পোস্টার বড় করে, আর ওটাই হলো সিনেমা হল। শুক্রিয়া আঙ্কেল। আমি সেখানে আর না থেকে লোকটির দেখানো সেই পোস্টারের নিচে চলে এলাম। বড় একটা ব্যানার হলের দোতলার উপরে আছে। আমি সেদিকে তাকিয়ে আছি। এমন সময় কে যেন পিছন থেকে আমার কাঁধে হাত দিল। আমি পিছন দিকে ঘুরে দেখতে পেলাম রিয়াদ ভাই। অতপর আমি রিয়াদ ভাইয়ের সাথে কথা বলতে বলতে তার বাসায় চলতে লাগলাম। ও, আপনাদেরকে বলাই হয়নি, রিয়াদ ভাই এই শহরের মার্কেট কোম্পানিতে কাজ করে, আর তিনি একাই এই বাসায় দোতলায় থাকেন, আর নিচের তলায় এই বাড়ির লোকজন থাকে। আমি তার বাসায় আসলে তিনি নিজেই রান্না করে আমাকে খাওয়ালেন। বিকেলের দিকে আমি আর রুমে শুয়ে থাকতে না পেরে রিয়াদ ভাইকে বললাম, ভাই, আমি কি এই বাসার ছাদে যেতে পারি? ওকে, বাট একটু সাবধানে, আর সন্ধ্যা হওয়ার আগেই চলে এসো। সন্ধ্যা হওয়ার আগে না হয় চলে আসবো, তবে সাবধানে কেন ভাইয়া? এই বাড়িওয়ালার মেয়েটা সন্ধ্যায় ছাদে যায়, আর সে তোমাকে বা কাউকে দেখলে বকাঝকা করে। সব জায়গায় কি তাহলে বাড়িওয়ালার রাগী মেয়ে বাড়িওয়ালার অপরাধী মেয়ে? মানে কিছুই বুঝলাম না আমি। কিছু না ভাইয়া, আমি সন্ধ্যার আগে চলে আসবো রুমে। ওকে, যাও তাহলে। আমি রিয়াদ ভাইয়ার পারমিশন নিয়ে ছাদে চলে আসলাম। ছাদে এসে আমি অবাক হয়ে গেলাম। দেখতে পেলাম ছাদে একটা দোলনা রয়েছে, আর দোতলার চারপাশে অনেক ফুলের টব। আমি সেই ফুলগুলো দেখতে লাগলাম, আর এদিকে আসরের সময়টাও শেষ হতে লাগলো। আর এমন সময় সিঁড়িতে মেয়েদের হাসাহাসির শব্দ এলো। আমি বুঝতে পারলাম কেউ হয়তো ছাদে আসতেছে। আমার রিয়াদ ভাইয়ের কথাগুলো তৎক্ষণাৎ মনে পড়ল, তাই আমি দৌড় দিয়ে ছাদের দরজার পিছনে লুকিয়ে পড়লাম। তখন মেয়েগুলো এসে দোলনায় বসতে যাবে, তখনই একজন মেয়ে বলে উঠল, ছাদে আমাদের আগে কেউ এসেছিল। যে মেয়েটি এই কথাটা বলল
তার আওয়াজটা চেনা চেনা লাগছিল আমার। আমি উকি মেরে দেখতে পেলাম মিলা আর একজন মেয়ে। তাহলে মিলার পাশেই বাড়িওয়ালার মেয়ে। বাট মিলা এখানে কেন? আমি এগুলো নিয়ে ভাবছিলাম। এমন সময় বাড়িওয়ালার মেয়েটি আমাকে দেখে ফেললো আর আমার হাতের ইশারা করে তাদের কাছে আসতে বলল এবং মিলা আমাকে দেখে বলতে লাগলো, আপনি এখানেও? আপনিও এখানে? ওয়েট, আপনি কে? আর আমার বান্ধবীর সাথে এরকম আচরণ, আর ওখানে আমাদের ছাদের দরজায় লুকিয়ে আসছিলেন কেন? আমি বাড়িওয়ালার মেয়েটির কথা শুনে বুঝতে পারলাম মিলা তারই বান্ধবী আর এই বাসাটা তাদের। রিয়াদ ভাই বলেছিল সন্ধ্যার আগেই যেন রুমে চলে আসি, কিন্তু সেদিকে আমার কোনো খেয়ালই ছিল না। তাই তো এত কিছু হয়ে গেল। তখন সেই মেয়েটি আবারও বলতে লাগলো, আরে আজব লোক দেখছি, কোনো কথাই বলছেন না যে। তুই কি লোকটাকে চিনিস, জানিস নাকি মিলা? আমাদের গ্রামেই থাকে সে। বাকিটা আমি বলছি আপনাকে। আসলে রিয়াদ ভাইয়ের বাসায় আমি আসছি আর আপনার কাছে সরি। আমাকে রিয়াদ ভাইয়া সন্ধ্যার আগে চলে যেতে বলেছিল, কিন্তু আমি অন্য খেয়ালে থাকাই সেই বিষয়টা ইয়াদই ছিল না। আর কারো সিঁড়ি বেয়ে আসার শব্দ শুনলে আমি ছাদের দরজার পিছনে লুকিয়ে পড়ি। তারপর কি হলো সেটা তো আপনিই জানেন। এখন আমি আসি বলে আমি দ্রুত ছাদ থেকে চলে যেতে লাগলাম আর সিঁড়ি বেয়ে রিয়াদ ভাইয়ের রুমের দিকে চলতে লাগলাম। আর রিয়াদ ভাইয়ের রুমেও চলে এলাম। রুমে এসে দেখতে পেলাম রিয়াদ ভাই তার বুট পরছে। বুঝতে পারলাম বাহিরে কোথাও যাবেন তিনি। তবু আমি জিজ্ঞাসা করলাম, কোথাও কি যাবেন ভাইয়া? আমার তো আজকে রাতে মার্কেটে কাজ পড়েছে, তাই যেতে হবে। তুমি চাইলে চলতে পারো আমার সাথে মার্কেটে। আসলে ভাইয়া আমারও যেতে মন চাইছে, তবে কালকে আমার কম্পিটিশন আর সেই জন্য রিহার্সেল করতে হবে। ঠিক আছে, তুমি রিহার্সেল করো। আমার বেশি রাত হলে তুমি খেয়ে নিও, ফ্রিজ থেকে খাবার আছে। ঠিক আছে। অতঃপর রিয়াদ ভাইয়া চলে গেল রুম থেকে। তখন আমি রুমের দরজা বন্ধ করে দিলাম আর আমি আমার নিয়ে আসা গিটারটা হাতে নিয়ে বিছানার উপর বসে পড়লাম আর গান রিহার্সেল করতে লাগলাম। গান রিহার্সেল করায় কয়েক ঘন্টা পার হলে কে যেন দরজায় নক করলো। আমি মনে করলাম রিয়াদ ভাইয়া আসছে, তাই সেটা ভেবে দরজায় চলে আসলাম এবং দরজাটা খুলে দিলাম। তখন দেখতে পেলাম বাড়িওয়ালার মেয়ে। আমি দরজাটা অল্প ফাঁকা করে বললাম, কিছু বলবেন? রিয়াদ ভাইয়া কোথায়? উনি তো কাজে গেলেন। আরও কিছু বলবেন? চলুন ভেতরে গিয়ে বলি। আপনি ভিতরে আসতে পারবেন না। কেন কেন? এমনিতেই। তাহলে চলুন ছাদে যাই। আমি রাতে ছাদ দেখি না। ভয় পান নাকি রাতের বেলায়? না। তাহলে চলুন। মেয়েটির এমন কথা আমি আর এভাবে থাকতে পারলাম না। আমি মেয়েটির সাথে ছাদে চলে এলাম আবারও। তখন মেয়েটি তার দোলনায় বসে পড়ল আর বলতে লাগলো, আমি কথা, আপনার নাম কি? আমার নাম আয়াত। শুনলাম আপনার বাসা আর মিলার বাসা বেশি একটা দূরে নয়। একদম ঠিক শুনেছেন। আর রিয়াদ ভাইয়ার বাসা কি পাশের গ্রামে? না না, আমাদের পাড়ায়। পাড়া মানে? পাড়া মানে হলো মহল্লা। ও, আপনি পড়াশোনা করেন? পড়াশোনা শেষ করে বাদ দিছি। আপনাকে তো আগে কখনো দেখিনি। হঠাৎ এ শহরে কোনো কি খাস বিষয় আছে নাকি? কালকে সন্ধ্যায় আমার একটা কম্পিটিশন রয়েছে গানের। তার মানে রুমে আপনিই গান করছিলেন? হুম। আপনি কি অন্য কিছু ভাবছিলেন নাকি? আমি ভেবেছিলাম মোবাইলে নতুন গান চলছে। ও, কি গান তৈরি করলেন শোনান তো একটু। এখানে বলে দিলে কম্পিটিশনের জন্য কি গাইবো? এখানে 2-4 লাইন শোনালে কিছু হবে না। আমি বুঝতে পারলাম একটু হলেও তাকে গান শোনাতে হবে, তাই আমি তাকে বলতে লাগলাম, শুধু 2 লাইন শোনাবো কিন্তু। ঠিক আছে, শুরু করুন। কথার এই কথায় আমি আমার কয়েকদিন ধরে বানানো গান এর থেকে 2টা লাইন গাইতে লাগলাম। তোমারই কথাতে হাজারো ব্যথাতে চেয়েছি আমি যে, তোমাকে হাজারো চাওয়াতেই আমি যে তোমাকে ভালো যে বাসিতেই চাই। এতটুকুই। বাহ, খুব চমৎকার। আর অনেক সুন্দর গাইলেন তো আপনি। আজ আওয়াজ ভালো না বলে মস্করা করেন? আরে না, মজা না, আসলেই ভালো হয়েছে। শুক্রিয়া। আমি আর কথা বলছিলাম এইভাবে, আর এইভাবে কয়েক ঘন্টা পার হয়ে গেলে আমি হঠাৎ দেখতে পেলাম ছাদের উপর থেকে তাকিয়ে নিচে রিয়াদ ভাইয়া আসতেছে বাসার ভিতর। তাই আমি কথা মেয়েটিকে বললাম, অনেক তো আপনার সাথে কথা বললাম, এখন আমি যাই, ভালো থাকবেন। ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। অতঃপর আমি ছাদ থেকে বের হয়ে সিঁড়ি পেয়ে রিয়াদ ভাইয়ের রুমে চলে আসলাম। ও, একটা কথাই আমাকে বলেছে, সেটা হলো রিয়াদ ভাই যে মার্কেটে ম্যানেজার হিসেবে কাজ করে, সেই মার্কেটে মিলাও জব করে। মানে হলো রিয়াদ ভাই মিলার বস হয়। তারও কয়েক মিনিট পর রিয়াদ ভাইয়াও রুমে চলে আসলো।
তখন আমি চেয়ারে বসেছিলাম। তিনি রুমে এসে নিজের জুতোগুলো হাত দিয়ে খুলতে খুলতে আমাকে বলতে লাগলেন, রাতে খেয়ে নিয়েছো? না ভাই। এতক্ষণ কি রুমেই ছিলে? আবার নাও। মানে? খানিকটা সময় গানের রিহার্সেল করছি ও খানিকটা সময় গল্প করছি। কার সাথে কথা বললা তুমি আবার? কথা মেয়েটির সাথে, উনি আর আমি গল্প করেছি। ও, চলো খাবার খাবে। তারপর আমি আর রিয়াদ ভাইয়া খাবার খেলাম। খাবার খাওয়া শেষ হলে দুজনেই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে রিয়াদ ভাই জাগিয়ে দিল আর নাস্তা করে নিলাম। নাস্তা করা হলে আমি নিজের গিটারটা নিয়ে সানসেটে গুনগুনাতে লাগলাম গান। এইভাবে কয়েক ঘন্টা গুনগুনাবার পর আমি রিয়াদ ভাইকে বলে আমি আমার সাইকেল নিয়ে মিরপুর 14 এই পুলিশ বাড়িতে চলে আসলাম কয়েক ঘন্টার মধ্যে। মিরপুর 14তে থানার ভিতরে কম্পিটিশনটা, তাই আমি থানার গেট দিয়ে আমার সাইকেল আর গিটারটা নিয়ে ঢুকতে লাগলাম। এমন সময় সেখানে গেটের পাহারাদার পুলিশ দুটোর মধ্যে থেকে একজন আমাকে বলতে লাগলো, সাইকেল নিয়ে ভিতরে আসা যাবে না, সাইকেল বাইরে রেখে তারপর আসতে হবে। তখন আমার খেয়াল হলো সাইকেলের চাবিটা আমি নিয়ে আসিনি, আর এখন মিরপুরে 1-এ তখন যেতে যেতে আমার কম্পিটিশনটা শেষ হয়ে যাবে। আবার থানার গেটের বাইরে রাখলে পুলিশের নাকের নিচ থেকে চোর চুরি করে নিয়ে যাবে আমার সাইকেলটাও। পরে সিলেক্ট না হলে আমও যাবে আবার ছালাও যাবে। তাই আমি কোনো উপায় না পেয়ে সেখানের পুলিশটাকে বলতে লাগলাম, স্যার আমি গরিব মানুষ, আমার সাইকেল বাইরে রেখে গেলে পরে কেউ নিয়ে গেলে আমি ফিরবো কেমনে বাড়িতে, কারণ সাইকেলের তালা লাগানো চাবিটা বাড়িতে ভুলে রেখে এসেছি। প্লিজ স্যার আমাকে যেতে দিন। কিন্তু পুলিশটা আমার কোনো আকুতি মিনতি শুনলো না, আমাকে ধাক্কা মেরে ফেলে দিল সেই পুলিশটা। আমি সাইকেল সহ গেটের বাইরে এসে পড়লাম। আমি সাইকেলটা রেখে নিজে ওঠার চেষ্টা করলে অমনি কে যেন আমাকে পিছন থেকে ধরে উঠাতে লাগলো। আমাকে ওঠানোর পর আমি পিছন দিকে ঘুরতে ঘুরতে বলতে লাগলাম, শুক্রিয়া বলে আমি থেমে গেলাম, কারণ পিছনের মেয়েটা আর অন্য কেউ ছিল না, রিয়াদ ভাইয়ের বাড়িওয়ালার মেয়ে কথা ছিল। আমি হা হয়ে তার দিকে তাকিয়ে আছি আর ভাবতেছি কথা এখানে কি করছে। তখনই কথা আমায় বলল, আপনি ঠিকঠাক আছেন তো? তখন আমি কথার দিকে নজরটা সরিয়ে আর হা হাওয়া বাদ দিয়ে নিজের হাতের কেনোর দিকে তাকালাম। দেখতে পেলাম খানিকটা কেটে গেছে। তখন আমি সেই কেটে যাওয়ার স্থানটাকে হাত দিয়ে ঢেকে বললাম, আমি ঠিকই আছি। আই এম সরি। আপনি কেন সরি বলছেন? আমার শহরে এসে আপনার এমন অবস্থা হলো এর জন্য। না, এতে তো আর আপনার হাত নেই। তখনই যে পুলিশটা আমাকে ধাক্কা মেরেছিল সেই পুলিশটা এসে বলতে লাগলো, ম্যাম আপনি এখানে কি করছেন? আপনার আব্বু তো ভিতরে আপনার জন্য ওয়েট করছেন, আপনি চলে আসলে আপনাকে কথাটা জানিয়ে দিতে বলেছিলেন তিনি। আমি পুলিশটার কথা কিছুই বুঝতেছিলাম না, তবুও শুনতেছিলাম কোনো কথা না বলেই। ও, তা আপনি একে এইভাবে বাহিরে ধাক্কা মেরে ফেলেছিলেন কেন? ম্যাম লোকটি সাইকেল নিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করছিল তাই। আপনি এই ছেলেটিকে চেনেন? না ম্যাম, কে এই ছেলেটি? আমিও চিনি না, তবে এমনটা করা আপনার একদমই ঠিক হয়নি। সরি বলুন। কথার কথায় পুলিশটা কথার দিকে তাকিয়ে বলতে লাগলো, সরি। আমাকে নয়, আপনি তাকে সরি বলুন। তখন পুলিশটা আমার দিকে তাকিয়ে চোখ গরম করে বলতে লাগলো, সরি। এখন আপনি গিয়ে সাইকেলটা পাকা রাস্তা থেকে তুলেন। আমি তুলবো ম্যাম। হ্যাঁ, আপনি তুলবেন। সমস্যা নাই, আমি তুলতে পারবো। যে অপরাধ করেছে সেই শাস্তি পাবে। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছেন কেন? তখন পুলিশটা পাকা রাস্তায় থেকে আমার সাইকেলটা তুললো। আমি গিয়ে নিজের সাইকেলে হাত দিলাম আর তখন কথা বলল, চলুন আমার সাথে ভেতরে। কথার কথায় আমি তার পিছু পিছু সাইকেলটা নিয়ে গেট দিয়ে চলতে লাগলাম। গেট পেরোলেই দেখতে পেলাম সবুজ গাছের ওপাশে একটা একতলা ভবন। কথা আমাকে সেদিকেই নিয়ে যেতে লাগলেন। এমন সময় আমি কথাকে বললাম, আপনি কে বলুন তো? না মানে পুলিশগুলো আপনাকে কিছুই বলল না, আবার ম্যামও বলল। আমি হলাম এই থানার এসপির মেয়ে। এখন আমি সবটা বুঝতে পারলাম, তাই আমি তার সাথে কথা বলতে বলতে সে একতলা বিল্ডিংয়ের কাছে চলে এলাম। তখন আমাকে তিনি বলতে লাগলো, আপনি ভেতরে চলে যান আপনার কম্পিটিশনে। আমি কথার এই কথায় অবাক হলাম। এখানে এসে সে কেন আমাকে একা যেতে বলছে? সে কেন যাবে না? বিষয়টা কি? তাই আমি তাকে বলতে লাগলাম, আপনি যাবেন না? দেখুন, চিন্তা করেন না, আমি সময় মতো চলে আসবো আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনি সাইকেলটা এখানে রেখে ভেতরে যান, এখানে সাইকেলটা সুরক্ষিত থাকবে। বলেই কথা চলে যেতে লাগলো। আমিও তার কথার কিছু কিছু কথা বুঝতে পেরেও বুঝতে পারছিলাম না। তবুও আমি ভাবলাম, আমার মঞ্জিরে তো আমি চলে এসেছি, এখন শুধু কম্পিটিশনটা
ঠিকঠাক হলেই হবে। তাই আমি সাইকেলটা বাহিরে স্ট্যান্ড করে সেই বিল্ডিংটার ভিতরে চলে আসলাম। আর আমি ভিতরে এসে যে দৃশ্যগুলো দেখলাম, এরকম দৃশ্য আমি আমার জীবনেও দেখতে পাইনি। দেখতে পেলাম বিল্ডিংয়ের রুমের ভিতরে একটা উঁচু স্টেজের মতো জায়গা আছে, আর তারও 3 কোণায় অনেক অনেক লাইট জ্বলছে। আমার মতো হাজারো ছেলে মেয়ে গানের অডিশন দিতে আসছে। আমিও তাদের মধ্যে চলে গেলাম। তখন আমি খেয়াল করলাম কথা মেয়েটি স্টেজের পাশে থাকা বিচারের চেয়ারে আরও কয়েকজন বসেছিল। সেখানে একটা মাঝখানের চেয়ারটা ফাঁকা ছিল। তিনি সেখানেই বসে পড়ল, আর সেই বিল্ডিংয়ের দরজাটায় থাকা লোকটিকে কথা তার সামনের মাইক দিয়ে বলে দিল, আর কেউ যেন না আসতে পারে ভিতরে। বিল্ডিংয়ের দরজার সামনে বসে পড়ল লোকটি, আর কাউকেই ঢুকতে দিল না। অনেকে এসে আবারও ঘুরে চলে গেল। তখন কথা বলল, আপনাদের যার নাম বলা যাবে সে স্টেজের উপর উঠে যেমন ভাবে হোক নিজের বানানো গান বলবে। ওকে? সবাই ঠিক আছে বলে দিল। আমিও বলে দিলাম ঠিক আছে। আমার পাশের একটা মেয়ে আর একটা মেয়েকে বলতে লাগলো, এই মেয়েটাকে যে পটাতে পারবে তার তো লাকি কপাল, এমপির মেয়ে বলে কথা। তখন অপর মেয়েটিও বলল, ঠিক বলছেন। আমি তাদের কথাগুলো শোনার পরও আমি আমার পথ থেকে সরলাম না। আমি অডিশন দিতে আসছি, আর অডিশন দিয়েই যাব। তখন কথার পাশের চেয়ারে একজন পুরুষ বলতে লাগলো। তখন আমাদের মধ্যে থেকে একজন চলে গিয়ে হিন্দি গান গাইতে লাগলো। কয়েক লাইন গাওয়ার পর কথা বলল, হয়েছে হয়েছে, আর গাইতে হবে না, আপনি এখন যান। সিলেক্ট করলে আপনাকে ফোন করে জানানো হবে। তখন কথার এমন কথায় মেহরাব লোকটি স্টেজ থেকে চলে গেল। তখন আবারও কথার পাশের চেয়ারে বসে থাকা পুরুষ লোকটি আবার আরেকজনের নাম ধরে ডাক দিলেন। সেই লোকটির ডাকে আমাদের মধ্যে থেকে একজন মেয়ে গিয়ে গান করতে লাগলো। 10-12 লাইন গান করার পর কথা আবারও আগের ছেলেটির ন্যায় চলে যেতে বললেন। কিন্তু চাহনি মেয়েটি বলল, স্টপ! এমন করলে কিন্তু লাল কালি মেরে দেব আপনার নামে। কথার এমন কথায় মেয়েটি স্টেজ থেকে নেমে গেল, আর যেখানে মেহরাব ছেলেটি বসেছিল সেখানে গিয়ে চাহনি মেয়েটাও বসে পড়ল। এভাবে অডিশন হতে লাগলো গানের কয়েক ঘন্টা, আর একেবারে লাস্টে আমারই নাম ডাকা হলো। তখন আমি আমার গিটারটা হাতে নিয়ে স্টেজে উঠে গেলাম, আর স্টেজের উপর গিয়ে মাইকের সামনে চলে আসলাম। তখন আমার বুকের হার্টবিটটা লাফাতে লাগলো, আর স্টেজের নিচে দেখলাম অনেক মানুষকে আমার দিকে তাকিয়ে আছে। আসলে তারপর আমি যারা আমাদের অডিশনের নাম্বার দিচ্ছেন আমি তাদের দিকে তাকালাম। তখনই কথা আমারই দিকে তাকালো, আর ইশারা করে বলতে লাগলো, গাও গান। তখন আমি নিজের চোখগুলি বন্ধ করে নিলাম, আর আব্বার দেওয়া আমার কথাটা মনে পড়ে গেল। আমার দুঃখের রান্না করাটাও মনে পড়ে গেল। ইকরার সকালে না খেয়ে কলেজে যাওয়ার ব্যাপারটা চোখের সামনে ভেসে উঠল। সমস্ত দৃশ্যগুলি আমার চোখের সামনে ভাসমান হয়ে গেল, আর আমি চোখ খুলে গিটারটা হাতের নখে ভালো মতো লাগিয়ে টোন দিতে লাগলাম আর গাইতে লাগলাম, আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। আরও কিছু বলতে গেলে কথা তখন বলে উঠল, ঠিক আছে, আপনিও চলে যান সকলের মাঝে। কথার কথায় আমিও সবার সাথে জড়ো হলাম। তখন দেখতে পেলাম আমার দিকে অনেকেই তাকিয়ে আছে, আর কথা মেয়েটি তখন বলতে লাগলো, সবাই অনেক ভালো প্রেজেন্টেশন দিয়েছেন। আমাদের একটু ভেবে চিনতে আপনাদের হাজারো লোক থেকে 3 জনকে বেছে নিতে হবে। সো আপনারা একটু বাইরে হাওয়া গায়ে লাগিয়ে আসতে পারেন। কথার কথায় অনেকে বাহিরে চলতে লাগলো। আমি তখন একটা সিট খালি পেয়ে বসে পড়লাম। তখন একটা ছেলে আমার কাছে এসে বলল, হাই, আমি অমি। আমি আয়াত। তুমি তো অনেক সুন্দর গাইলা। তুমিও কিন্তু কম সুন্দর গাওনি, তুমিও অনেক সুন্দর গাইছো। হবে হয়তো। তোমার বাসা কোথায়? আমার বাসা তো টাঙ্গাইলে, তোমার? আমার বাসা এই শহরেই। তুমি কি টাঙ্গাইল থেকে এখানে আসছো? হ্যাঁ। এই নাও আমার ঠিকানা। এখান থেকে বের হওয়ার পর তো আর দেখা হবে না, তাই আমার ঠিকানা রাখো। এখানে অডিশনে না টিকলেও ঠিকানায় চলে এসো। গানের একটা ব্যবস্থা করে দিব তোমাকে আমি। ঠিক আছে। এভাবে আমি আর অমি ছেলেটি কথা বলতে লাগলাম। কথাও বাকিদের সমস্ত ফল দেখার পর সেই গেটে থাকা দারোয়ানটাকে সবাইকে ডেকে আনার জন্য পাঠালেন। 10 মিনিটের মধ্যে কম্পিটিশনের অ্যানাউন্সমেন্ট লেটারটা কথার সামনে রাখলো সকলে, আর দারোয়ান গিয়ে সকলকে ডেকে আনলো। সকলেই চলে আসার পর কথা বলতে লাগলো, আমি এখন 3 জনের নাম বলবো, তারা স্টেজে আসবেন, আর বাকিরা কোনো কথা বলবেন না। যে কথা বলবেন তার নামের উপর লাল কালি করা হবে। এতে আর ভবিষ্যতে এই থানার আশেপাশেও আসতে পারবেন না। সকলেই হ্যাঁ সম্মতি দিল, আমিও দিলাম। তখন কথা
একটা কাগজ হাতে নিয়ে বলতে লাগলো, ফার্স্ট ওয়াহিদ হাবিব। কথার এমন কথায় আমার বুকের বিটটা জোরে লাফাতে লাগলো। আর ওয়াহিদ হাবিব ছেলেটি স্টেজের উপর গিয়ে দাঁড়ালো। তখন কথা আবারও বলতে লাগলো, সেকেন্ড মুনিয়া আফরিন মায়া। তখন সেই মেয়েটিও স্টেজে চলে গেল। এখন শুধু লাস্টে কে হলো সেটা শুনবার জন্য হার্টবিট আরও জোরে জোরে লাফাতে লাগলো। আর তখনই লাস্টের নামটাও বলে দিল কথা। লাস্ট আলিফ। লাস্টের অ্যানাউন্সমেন্টটা শোনার পর আমার মনটা ভেঙে গেল, আর হার্টবিটটাও স্টপ হয়ে গেল, আর আমার চোখ দিয়ে আপনা আপনি পানি চলে এলো, আর আমি মাথা নিচু করে ফেললাম। আর তখনই কথা যা বলল তাতে আমার হার্টবিটটা আবারও চলতে লাগলো। কথা বলল, সরি, আসলে আলিফ নামে এখানে কেউ কম্পিটিশনে দিতে আসেনি। আলিফের জায়গায় আয়াত হবে। কথা মেয়েটির এমন কথায় আমি মাথাটা উঁচু করলাম আর চোখটা একবার বন্ধ করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আর চোখের পানিটা হাত দ্বারা মুছে স্টেজে চলে আসলাম ওয়াহিদ হাবিব আর মুনিয়া আফরিন মায়ার কাছে এবং তাদের সাথে দাঁড়ালাম। আমরা তিনজনে স্টেজের উপর দাঁড়িয়ে আছি। এমন সময় কথা মেয়েটি আরও একটা অ্যানাউন্সমেন্ট করলো। সেটা হলো, শুনুন, আপনারা তিনজন এখানে, তো আপনাদের তিনজনকে এতগুলো লোকের থেকে বাছাই করা হলো, কিন্তু আপনারা তিনজনের মধ্যে থেকে একজনকে দেওয়া হবে বেস্ট মিউজিকাল রাইটারের নাম। আর আপনারা মনে করেন না এটা ছোট্ট বিষয়, এটা হলো একটা বড় বিষয়। আর তাকে আগামীর মুভিতে গান গাওয়ানো হবে। কথার এমন কথায় স্টেজে নিতে থাকা লোকগুলি নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। আর তখন কথা স্পিকার মাইকটা মুখের কাছে এনে বলল, আপনারা স্টেজের নিচে যারা আছেন তারা এবার চলে যান। আর আগামীতে আশা করি আরো ভালোভাবে নিজের গান ও আওয়াজগুলি ভালো করে কম্পিটিশনে নাম দিবেন। কথার কথায় সকলে চলে যেতে লাগলো। সকলে চলে গেলে পিছন দিকে অমি ছেলেটি আমাকে তার হাত নাচিয়ে বিদায় নিয়ে সেও চলে গেল। আমি, মুনিয়া, আফরিন, মায়া ও ওয়াহিদ হাবিব তিনজনে সেখানে দাঁড়িয়ে রইলাম। এমন সময় কথা ও তার পাশের লোকটা এসে আমাদের তিনজনের হাতে 3টা টাকার প্যাকেট আর একটা কাগজ দিয়ে দিল আর বলে দিল, আপনারাও চলে যান। আর এই লাগেজে যা নিয়মকানুন লেখা আছে আর ঠিকানা অনুযায়ী এসে পড়বেন। কবে কোথায় সেগুলো সমস্ত কিছু এই কাগজে লেখা আছে। তারপর আমরাও স্টেজ থেকে নেমে পড়লাম। আর তারা দুজন আগে চলে গেলে আমি আমার এক পকেটে টাকাগুলি আর কাগজটা রেখে দিয়ে সাইকেল নিয়ে পুলিশ ফাঁড়ির ভিতর থেকে বাহিরে চলে আসলাম। আর গেটের দিকে তাকিয়ে আবার বলতে লাগলাম, মিরপুর 1-এ কিছু তো যাওয়ার পর দেখতে পেলাম আমাদের বাংলাদেশের স্টেডিয়াম। আমি সেই দিকে তাকিয়ে দেখতে পেলাম গেট দিয়ে অনেক লোক ভিতরে যাচ্ছে আর তাদের হাতে একটা করে টিকিট। আমি সেদিকে তাকিয়ে আবারও চলতে লাগলাম রিয়াদ ভাইয়ের বাসার দিকে। কয়েক ঘন্টা পর রিয়াদ ভাইয়ের বাসায়ও চলে এলাম, কিন্তু রিয়াদ ভাইয়ার বাসার দরজায় তালা ঝুলছে। তাই আমি ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখতে পেলাম কথা মেয়েটি তার দোলনায় বসে আছে। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না, তাই আমি ঘুরে চলে যেতে লাগলে কথা মেয়েটি আমাকে ডাক দিলেন। আয়াত, আমাকে ডাকছেন? আপনাকেই ডেকেছি, এদিকে আসুন। কথা মেয়েটির কথায় আমি তার দিকে এগিয়ে গেলাম আর বললাম, কি বলবেন বলুন। গানের অডিশন কেমন ছিল আপনার? কেমন ছিল সেটা তো আপনারাই বেশি জানার বিষয় ছিল। তবুও জিজ্ঞাসা করলাম, আপনি সাইকেল কোথায় পেলেন? দোকান থেকে আব্বা কয়েক বছর আগে কিনে দিয়েছিল। ও, তা আপনার শহর তো অনেকটা দূরে, আপনি কি সেখান থেকে সাইকেলে করে আসছেন? না, বাসে করে আসছি। আর সাইকেলটা তার মাথায় করে আনছি। মানে কিসের মাথায়? এটাও বুঝলেন না? বাসের উপরে নিয়ে এসেছি। ও মাই গড! আমি একটা ব্যাপার বুঝলাম না, আপনি এসমির মেয়ে হলে আপনি কেন ওখানে? ও আব্বু ছিল সেই কম্পিটিশনের বিচারক, আর তার জরুরি মিটিং এর জন্য তিনি আমাকে বলেছিল কম্পিটিশনটা অ্যাটেন্ড করতে। দ্যাটস ইট। এতক্ষণ বিষয়টা বুঝলাম। আপনার মোবাইল নাম্বারটা দেন তো। আমার কোনো মোবাইল নাই, আব্বার মোবাইল আছে, তার নাম্বারটা কি দিব? এটা কোনো কথা হলো? আজকালের জেনারেশনের কাছে মোবাইল নেই, আর আমি আপনার আব্বুর নাম্বার দিয়ে কি করব? সত্যি আমার কোনো মোবাইল নেই। কেন নেই শুনি? তখন আমি কথা মেয়েটিকে আমার সম্বন্ধে সমস্ত কিছু শোনালাম। সব শুনে কথা মেয়েটি তার দোলনায় বসা থেকে দাঁড়িয়ে পড়ল আর বলল, চলুন আমার সাথে। কোথায়? আপনি কথা না বলে চলুন তো। আমিও কথা না বলে চলতে লাগলাম। কথা তার বাসা থেকে বের হলো, আমিও তার পিছু পিছু বের হলাম।
আর কিছুটা দূরে একটা মোবাইলের দোকানে চলে আসলো। আমি বুঝতে পারলাম আমার কম্পিটিশনের দেওয়া টাকাটা হয়তো গেছে। এটা ভেবে আমি দৌড়ে আবার বাসায় চলে আসলাম আর ছাদে চলে এলাম। 10 মিনিট পর কথা মেয়েটিও আবার ছাদে চলে এলো আর বলতে লাগলো, আপনি ওভাবে দৌড়ে এলেন কেন? বাইরে ভালো লাগছিল না তাই। ও, এই নিন আপনার জন্য। কথা মেয়েটি তার হাত পিছন থেকে সামনের দিকে এনে একটা মোবাইলের প্যাকেট আমার দিকে এগিয়ে দিয়ে কথাটা বলল, যেটা আমি নিতে পারবো না। এটার জন্য আপনাকে কিছুই করতে হবে না। আমি আপনাকে ভয় দেখিয়েছিলাম, সেটার জন্য এটা আপনার উপহার। কথার মুখে উপহারের কথাটা শুনে আমি মোবাইলের প্যাকেটটা নিয়ে নিলাম আর বলতে লাগলাম, কিসের ভয়? লাস্টে আলিফ নামে কেউ ছিল না, আমি ইচ্ছে করে বলেছিলাম। আর আপনাকে একটু ভয় দেখিয়ে আমি হেসেছিলাম। আর পরে আপনার মাথা নিচু করলে আমি আপনার নামই বলে দিই। তাহলে কি এটা তারই প্রতিদান? কিছুটা ওরকমই। কথার এমন কথায় আমি মাইন্ড করলাম না। আর গরিব ছেলেরা এমন টুকটাক কথাই মাইন্ড করে না। আর পরিবারের খুশির জন্য এরকম হাজারবার নিজের মাথাটা নিচু করে নেয়। আমিও তাদের মতোই। আর এ সময় কেউ এসে ছাদের দরজায় হাতের নখ দিয়ে কড়া নাড়ল। আর তখনই আমি আর কথা মেয়েটি যাকে দেখতে পেলাম সে হলো রিয়াদ ভাইয়া। রিয়াদ ভাইয়া ছাদের দরজায় থেকেই বলল, চলো আয়াত রুমে। আচ্ছা, আমি এখন আসি। আর আপনাকে ধন্যবাদ। আমার কথায় কথা শুধু মাথা নাড়ল। আর আমি মুচকি হাসি দিয়ে রিয়াদ ভাইয়ের পাশে এসে পড়লাম আর দুজন মিলে রুমে চলে আসলাম। রিয়াদ ভাই আমাকে বলতে লাগলো, কেমন ছিল তোমার কম্পিটিশন? আলহামদুলিল্লাহ, ভালোই ছিল। আর আমি তৃতীয় হয়েছি। শুধু তৃতীয় হলে তো আর হবে না, প্রথম হতে হবে। আর তোমার মা বাবার পাশে দাঁড়াতে হবে। তুমি তো তাদের একমাত্র ছেলে। তোমার বোন অবশ্য আছে, আর কতদিনই বা থাকবে। একদিন না একদিন তো বিদায় দিতেই হবে। ঠিক বলছেন ভাই। সেই জন্যে একটা নোটিশ দিয়েছে। 3 জনের মধ্যে থেকে একজনকে বাছাই করবে তারা। আর ফিল্মের মিউজিক গানে সুযোগ দিবে। তাহলে তো যে এই স্থানে থাকবে তার কপাল একদম খুলে যাবে। তার সাথে সেলিব্রিটি উপাধিও পাবে। তুমি তোমার সময় অপচয় না করে সেই কাজে ব্যয় করো, কাজে দিবে। ভাই। আমার সাথে কথা বলল রিয়াদ ভাই বাথরুমে চলে গেল। আমি গিয়ে সোফায় বসে পড়লাম আর গিটারটা সোফার সাথে রেখে তার সাথে কথার দেওয়া গিফটের মোবাইলটা রেখে আমি পকেট থেকে সেই নোটিশের কাগজটা দেখতে লাগলাম। সেখানে অনেকগুলো কথার ভিতরে একটা কথাও আছে, ভালো কাপড় পরে কম্পিটিশনে আসতে হবে। আর নিচে লেখা আছে তারিফ। আজ বাদে কালকে সেই কম্পিটিশন, তাও আবার রাত 11টায়। অতপর আমি নিজের কাপড়ের দিকে নজর দিলাম। কেমন যেন কালার উঠে গেছে আর বুটটার অবস্থা খারাপ হয়ে আছে। এমন সময় রিয়াদ ভাই বাথরুম থেকে বের হলো। তখন আমি সোফায় বসা থেকে দাঁড়িয়ে গেলাম। আমার এমন কড়াকড়িতে রিয়াদ ভাই তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে আমাকেই বলল, কি হয়েছে আবার তোমার? আমারে একটা উপকার করতে পারবেন? কি উপকার করতে হবে তোমার? আমার কিছু কাপড় চোপড় কিনতে হবে। তোমার কাছে কি টাকা আছে? রিয়াদ ভাইয়ের কথায় আমাকে দেওয়া কম্পিটিশনের টাকাগুলোর কথা মনে হলো। কিন্তু পরক্ষণে আবার ভাবলাম এটা আমার আব্বার নিকট দিতে হবে। আমার জীবনের কিছু একটা করার টাকা। আমি এগুলো ভাবতেছিলাম। এমন সময় রিয়াদ বলল, মজা করছিলাম। আমি যেই মার্কেটে ম্যানেজার হিসেবে কাজ করি সেখান থেকে নিও কালকে আমার সাথে যে। কিন্তু আমার তো কালকেই লাগবে। কখন লাগবে? রাত 11টার আগেই। সমস্যা নেই, আমার কালকের ডিউটি আসরের সময় থেকে। তাহলে ঠিক আছে। রিয়াদ ভাই মোবাইলটা একটু দিবেন? আব্বা আম্মার আর বোনের সাথে কথা বলতাম। ঠিক আছে, এই নাও। তখন আমি আব্বার নাম্বারে ফোন করলাম। কয়েকবার রিং হওয়ার পর ফোনটা রিসিভ করে নিল ওপাশ থেকে, তবে চুপ থাকলো। তাই আমি বলতে লাগলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি বুঝতে পারলাম ইকু ফোনটা রিসিভ করছে। তাই আমি বললাম, তোর ভাই হই, আমি আয়াত। ও ভাইয়া, কেমন আছিস? আর গানের কম্পিটিশনটা কেমন ছিল? দুটোই একসাথেই ভালো। তুই আব্বার ফোন দিয়া কি করস? সাপের গেম খেলি। তুই সবসময় রাগস কেন আমার লগে? থাপ্পড় মাইরা নেটওয়ার্কের বাইরে ফালামো কিন্তু। আব্বাই গ্রামীণ সিম চালাই, নেটওয়ার্কের বাইরে যাবো না।
কথা কবি কম, আর আম্মার কাছে মোবাইলটা নিয়ে যা। যাইতেছি। 1 মিনিট পর কেডায়? তোমার পোলাই আবার কডা? তখন আম্মা ইকরার হাত থেকে মোবাইল নিয়ে বলতে লাগলো, আয়াত, কেমন আছো বাবা? আমি ভালো আছি মা। আব্বাই তোমরা কেমন আছো? আমরা ভালাই আছি। খাওয়াইছো তো ঠিক নাগাল? মাও, এগুলো নিয়ে কোনো অসুবিধা হয় না। তোর সাথে কথা বলবার মন চাইতেছিল মেলা, আর তুই আজকে মোবাইল করলি? আব্বাই কই? তোর আব্বাই কেবল গেল বাজারে আমার লাগে গ্যাস্ট্রিকের ওষুধ আনবার। ও আচ্ছা মা, তোমরা ভালো থাইকো। তুইও ভালো থাকিস, আর কোনো অসুবিধা হইলে কল করিস। আচ্ছা মা। তারপর আম্মার সাথে আমি কথা শেষ করে মোবাইলটা রিয়াদ ভাইয়ের নিকট দিয়ে দিলাম, আর রাতের খাবার খেয়ে আমি ও রিয়াদ ভাই ঘুমিয়ে গেলাম। পরের দিন বিকেলবেলায় রিয়াদ ভাইয়ের সাথে তার মার্কেটে চলে গেলাম। তিনি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কিছু দেখালেন, আর আমার পছন্দ মতো কিছু কাপড় চোপড়ও নিয়ে দিলেন আমাকে। আমি রিয়াদ ভাইকে ছেড়ে যখনই মার্কেট থেকে বের হব, তখনই দেখতে পেলাম মিলা জুয়েলারির দোকানে সাজানো একটা রিংয়ের দিকে তাকিয়ে আছে। আমি কিছু একটা ভেবে সেখান থেকে সোজা চলে এলাম পুলিশ ফাঁড়িতে। তবে আজকে আর সাইকেল নিয়ে এলাম না, তাই আমাকে দেখে আর সেই পুলিশটা ভিতরে যাওয়ায় বাধা দিল না। আমি কোনো বাধা না পেয়ে চলে গেলাম ভিতরে। পুলিশ ফাঁড়ির ভিতরে ঢুকতেই দেখতে পেলাম আজকে সেই বিল্ডিংটার বাহিরে একটা প্যান্ডেল করা। দৃশ্যটা অবশ্য দূরে, কিন্তু রাত হওয়ায় হাজারো লাল নীল রঙের লাইটিং এ দূর থেকেই এক নজরে চোখে পড়ল সেদিকে। তাই আমি সেখানে আর দাঁড়িয়ে না থেকে এগিয়ে সেখানের দিকটাই চলে গেলাম। কাছে এসেই দেখতে পেলাম অনেক লোক বসে আছে স্টেজের সামনের চেয়ারে, আর আলাদা করে বিচারকদের বসার জায়গায় তৈরি আছে। হঠাৎই আমার চোখ গেল অমি নামক ছেলেটার উপরে। দেখতে পেলাম সে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকাতেই সে দাঁড়িয়ে পড়ল আর আমারই দিকে আসতে লাগলো। আমার কাছে অমি ছেলেটি আসলে আমি বললাম, আপনি এখানে? কেমন আছেন? ভালো, বাট আপনি এখানে কেমন করে এলেন? অবাক হচ্ছেন নিশ্চয়। কিছুটা অবাকই হচ্ছি। শুনুন, আমার আব্বু এই থানায় পুলিশের জব করে, আর তাই আমি আসতে পেরেছি। পুলিশদের সন্তানের কি তাহলে এই থানায় এলেও আসা যাওয়ায়? আমি না হয় আপনার সাপোর্ট হয়ে আছি, চলুন আমার সাথে। অমি ছেলেটির কথায় আমি তার সাথে সাথে চলতে লাগলাম স্টেজের পিছনে কয়েকটা রুমের দিকে। অমি আমাকে সেখানের একটা রুমে নিয়ে এলো আর বলতে লাগলো, এখানে আপনি থাকবেন যতক্ষণ না আপনার নাম বলা হবে স্টেজের বাইকে। আর আপনার পাশের রুমগুলোতে ওয়াহিদ হাবিব ও তার পাশের রুমে মুনিয়া আফরিন মায়া থাকবে। ওকে ঠিক আছে। অতপর আমি চলে গেল রুম থেকে। আমি রুমের ড্রেসিং টেবিলের আয়নার সামনে চেয়ারে বসে বসে গিটারটা পাশে রেখে গুনগুনাতে লাগলাম আমার প্রেজেন্ট করা গানটা, আর অপেক্ষা করতে লাগলাম মঞ্চের ডাকের। এইভাবে 1 ঘন্টা চলে গেলে স্টেজে ফার্স্ট হওয়া ব্যক্তির নাম ঘোষণা করা হলো, আর ওয়াহিদ হাবিব গিয়ে তার গানটা গাইতে লাগলো। আমার মনের ভিতরটা নড়ে চড়ে উঠল এই ভেবে হয়তো এরপর মুনিয়া আফরিন মায়া, অতপর আমি। এই ভেবে ওয়াহিদ হাবিব নিজের গানটা প্রেজেন্ট করার পরেই আমাকে ডাকা হলো মঞ্চে। আমি তো আতঙ্কে আছি, কি না কি হয় সেখানে অনেকগুলো লোকের সামনে। তবু আমি নিজেকে নিজেই শান্ত করে গিটারটা নিয়ে স্টেজে চলে এলাম। স্টেজে ওঠার সিঁড়িতে ধপাস করে পা পিছলে পড়ে গেলাম। সেটা দেখে অনেক ক্যামেরাম্যান ফটো তুলতে লাগলো, আর মঞ্চের নিচে বসা লোকগুলো হাসতে লাগলো। আমি নিজেই নিজেকে বলতে লাগলাম, পড়ে যাওয়ার আর সময় পেলি না আবাল। তবু আমি উঠে মুচকি হাসি দিয়ে মঞ্চের বাইকের কাছে চলে এলাম। তখন দেখতে পেলাম মঞ্চের নিচে অনেক লোক, আর তার সাথে রিপোর্টার, আর ক্যামেরা তো আছেই। আর বিচারকদের দিকে দেখতে পেলাম সেখানকার বড় অফিসার বিচারক, আর তার পাশের সিটে কথা, ও অন্য পাশের সিটে অমি সেই ছেলেটি। অমির দিকে তাকালে দেখতে পেলাম অমি আমাকে মাথার ইশারা দিয়ে বোঝালো, কোনো সমস্যা নেই, তুমি গাও। অতপর আমি কথা মেয়েটির দিকে তাকালাম। তখন কথা মেয়েটি হাত ও মুখের ইশারা দিয়ে বলতে লাগলো, গাচ্ছেন না কেন, গান শুরু করেন। তখন আমি নিজের চোখগুলো ও হাতের আঙুলের মুঠোয় বন্ধ করে নিলাম, আর কয়েক সেকেন্ডের মধ্যেই আবার তাকালাম, আর হাতের কেনো আঙ্গুলের থেকে এক একটা করে
আঙ্গুল ছাড়তে লাগলাম আর গুনগুনাতে লাগলাম। পুরো আঙুলে চলে এলে আমি মঞ্চে থাকা মাইকটা হাতে নিয়ে নিলাম আর গাইতে লাগলাম। চোখ মেললেই দেখি তোমাকে, চোখ বুঝলেই পাই আরো কাছে, তারও বেশি ভালোবাসা আমি দিতে চাই। যত ভালোবাসা পৃথিবীতে আছে, ভালোবাসি বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার জান পাখি ময়না, ভালোবাসি বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার প্রাণ পাখি ময়না। গানটা গাওয়া শেষ হলো, তাই আমি মাইকটা সেই জায়গা মতো রেখে দিলাম, কিন্তু স্টেজের কেউ হাততালি দিচ্ছে না। তাই আমি উদাস হয়ে মঞ্চে থেকে হাঁটা দিলে অমনি কে যেন হাততালি দিয়ে উঠল। আমি ঘুরে সেদিকে তাকালে দেখতে পেলাম ওয়াহিদ হাবিব সেই ছেলেটি হাততালি দিচ্ছে। আর এরপর সকলেই একসাথে হাততালি ও সিটি বাজাতে লাগলো। সেগুলো দেখে আমার চোখে পানি চলে এলো আর হাত জড়ো করে সকলকে ধন্যবাদ জানালাম। অতপর আমি স্টেজ থেকে নেমে আবার সেই রুমে চলে এলাম। তখন আবার মুনিয়া, আফরিন, মায়াকে স্টেজে ডাকা হলো। সেও তার গান প্রেজেন্ট করলো। আমাদের পারফর্ম করতে করতেই রাত 12টা বেজে গেল। তাই বিচারকগুলো সিদ্ধান্ত নিল যে এই কম্পিটিশনে বিজয়ী তার নাম ঘোষণা করবেন। তাই আমাদের 3 জনকে স্টেজে ডাকা হলো। আমরাও স্টেজের মঞ্চের উপরে দাঁড়ালাম। 3 জনেরই দিলটা জোরে জোরে লাফাচ্ছে। কে হবে এই কম্পিটিশনে বিজয়ী আর সেই হবে এখন থেকে ফিল্মের গানের গায়ক সেটা ভেবে প্রধান বিচারকও কিছু কথা সবার উদ্দেশ্যে বলতে লাগলো। এই বছরের সবচেয়ে অধিক ভালো গেয়েছেন, ওয়াও। বলেই আবার বলতে লাগলেন আয়াত। তার এমন কথায় মঞ্চের নিচের লোকগুলো দাঁড়িয়ে হাততালি দিয়ে উঠল সকলে একসাথে। আমি আমার আল্লাহর নিকট শুকরিয়া আদায় করলাম। ওয়াহিদ হাবিব আর মুনিয়া আফরিন মায়া আমাকে কংগ্রেস জানিয়ে স্টেজের নিচে চলে গেল। তখন প্রধান বিচারক আর তার সাথে অমিয় কথা এসে আমার সাথে হাত মিলালেন। প্রধান বিচারক আমাকে অনেকগুলো টাকা দিয়ে দিলেন আর বললেন, আজ থেকে আপনি অমিয়ার কথার সাথে কাজ করবেন গানের, আর আপনাকে ওরাই বুঝিয়ে দিবে আপনার স্থানটা। আমি তাকে সালাম করতে গেলে তিনি আমাকে জড়িয়ে ধরলেন। তখন ক্যামেরাতে এই ফটোটাও তুলে নিল। সমস্ত কিছু শেষ হলে আমি পুলিশ ফাঁড়ি থেকে বের হলাম। এখন আমার কাছে অনেকগুলো টাকা আছে। তাই আমি ভাবলাম আজকের দিনটা আমার লাকি, তাই মীরাকেও প্রপোজ করবো আজ। সেটা ভেবে শপিং মল থেকে মিলার তাকিয়ে থাকা সেই রিংটা আমি নিয়ে নিই আর তার সাথে একটা ফুলের তড়ি নিয়ে রিয়াদ ভাইয়ের বাসার দিকে চলতে লাগলাম। কিছুটা সময় পর আমি রিয়াদ ভাইয়ের বাসায় চলে আসলাম। রিয়াদ ভাইয়ের দরজায় আসতে আমি থমকে গেলাম। থমকে গেল আমার সময়, আর আমার চোখের সামনে চলছে দুজনের নিজেদের অন্তরঙ্গ দৃশ্য। আমি কল্পনাও করতে পারিনি যে আমি যাতে এতটা বিশ্বাস আর ভালোবাসতাম সে তার অফিসের বসের সাথে এরকম করবে। এগুলো দেখে আমার হাত থেকে ফুলের তড়ি আর অন্য হাতে রাখা ডায়মন্ডের রিংটা ফ্লোরে পড়ে গেল। রিংটা হাত থেকে ফ্লোরে পড়ে গেলে একটা আওয়াজ হলো, আর সেই আওয়াজে তারা দুজনে আমার দিকে তাকালো। তখন আমি তাদের দিক থেকে মুখটা ঘুরিয়ে নেই। তারা দুজনে আমাকে দেখে ফেলে। আমি ফাঁকা থাকা দরজাটা চাপিয়ে দিই। হঠাৎ এই গানটা বাজতে লাগলো আমার মনের ভিতরে, আর আমার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। তাই আমি ছাদে চলে আসলাম আর কথার দোলনায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আর এমন সময় কেউ একজন এসে আমার মাথায় হাত রাখলো। আমি দেখতে পেলাম কথা মেয়েটি। আমি আমার হাত দ্বারা নিজের চোখের পানিটা মুছে নিলাম, আর তখন কথা নিজের দোলনায় বসে পড়ল। আমি তখন দাঁড়িয়ে পড়লাম। তখন কথা আমার হাত ধরে বসিয়ে দিল আর বলতে লাগলো, আজ তো আপনার খুশি থাকার দরকার, কিন্তু আপনি ছাদে এসে এভাবে কাঁদছেন কেন? এমনিতেই। না না, হ্যাঁ, আপনি এমনিতেই কাঁদছেন না, কিছু একটা তো হয়েছে যার জন্য আপনি কান্নাও করছেন। আপনার ধারণাটা ঠিক, তবে আমি সেসব কিছু আপনাকে বলতে পারবো না। আমার এমন কথাই দেখতে পেলাম রিয়াদ ভাই আর মিলা দুজনেই ছাদে চলে এসেছে, আর তারা দুজন একে অপরের হাত ধরেছিল। তখন মিলাই আমাকে বলতে লাগলো, আমি রিয়াদ একে অপরকে ভালোবাসি, তাই তুমি ভুল ভেবো না আয়াত। তখন আমি রিয়াদ ভাইয়ের দিকে তাকালাম। তখন সে বলল, অনেক ভালোবাসি একে অপরকে।
ও তাহলে আপনাদের এই ভালোবাসার কারণেই উনি কাঁদছেন? হরে আমি কিছু বললাম না, শুধু নিজেকে শান্ত রাখার আর নিজেকে বোঝাতে লাগলাম আমার উপর আমার মা বাবার দায়িত্ব, আমাকে তাদের নোংরা ভালোবাসা মেনে নিতেই হবে। তাই আমি দম ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আর অমি নামক ছেলেটির দেওয়া কাগজটার ঠিকানা দেখে সাইকেল নিয়ে অমির বাসার বাহিরের কলিং বেলের কাছে চলে আসলাম আর কলিং বেলটা চাপ দিলাম। কিছুটা সময় পর অমি ছেলেটি দরজা খুলে দিল। তাই আমি তাকে বললাম, আজকে রাতটা কি আপনার এখানে থাকতে পারি? ওকে, ভিতরে আসুন। তখন আমি ভিতরে চলে আসলাম আর সাইকেল ও গিটারটা দরজার কাছেই রাখলাম। আমি গিয়ে তার রুমের সোফায় বসে পড়লাম আর তখন অমি ছেলেটিও আমার পাশের সোফায় বসলো আর বলল, কি হয়েছে আপনার? আপনার চোখগুলো কেমন লালটে লালটে দেখাচ্ছে, আর এত রাতে এভাবে আপনি? আমাকে কিছু না জিজ্ঞাসা করলে খুশি হতাম আমি। ওকে চলুন, আপনাকে আমি একটা রুম দেখিয়ে দেই যেখানে আপনি শুবেন। কথাটা বলেই অমি দাঁড়িয়ে পড়ল। আমিও তার সাথে দাঁড়িয়ে পড়লাম আর তারই সাথে চলতে লাগলাম। সে আমাকে একটা রুম দেখিয়ে চলে গেল তার রুমে। আমি রুমের বেডে শুয়ে পড়লাম, কিন্তু আমার চোখে এক ফোঁটা ঘুম আসছিল না। শুধুই সেই নোংরা দৃশ্যটা মনে হচ্ছিল। আর সেই ছোটোবেলা থেকেই যাকে আমি এত পছন্দ করতাম তার প্রতি এক প্রকার ঘৃণা আসছিল। তবু আমি নিজেকে শান্ত রেখে ঘুমিয়ে গেলাম। সকালবেলায় চোখ খুলতেই দেখতে পেলাম কথা মেয়েটি রুমের ড্রেসিং টেবিলের পাশের ছোট্ট টুলটাতে বসে আছে, তাও আবার আমার দিকে তাকিয়ে। তাই আমি বিছানার উপর বসে পড়লাম। ততক্ষণে কথা তার নজর হাটিয়ে নিয়েছে। আমি বললাম, আপনি এখানে কেমন করে এলেন? ততক্ষণে অমিও রুমে পৌঁছে গেল আর তার হাতে 2 গ্লাস কফির কাপ হাতে নিয়ে আর বলতে লাগলো, আমি কথাকে ফোন করে তোমার চলে আসার খবরটা দিয়েছিলাম রাতে। আপনি হঠাৎ আমাকে তুমি করে বলছেন, ব্যাপারটা কি? তখন অমি আর কথা দুজনেই হো হো করে হেসে দিল। আমি তাদের হাসির কারণটা কিছুতেই বুঝতে পারছিলাম না। আমার মাথায় কিছুই ঢুকছে না। এই শহরে আসার পর থেকে অদ্ভুত অদ্ভুত বিষয় হচ্ছে আমার সাথে। তখন অমি বলল, এই নাও কফি। তখন আমি বললাম, আমি কফি খাই না। তখন আমি 1 কাপ কফি কথাকে দিয়ে অপরটা সে নিজে খেতে লাগলো। তখন আমি বললাম, কি হলো বলেন না কেন? রোকো যারা, আমি বলছি বিষয়টা। বলুন। তারপর কথা যা যা বলতে লাগলো তাতে আমার চোখ কপালে উঠে গেল। ধুরু, আপনারাও না? চোখ কি কখনো কপালে উঠতে পারে নাকি? চোখের জায়গায় ছিল, বাট চোখগুলো বড় বড় হয়ে গেল আমার। কথা বলতে লাগলো, আমরা দুজনেই তোমাকে চিনি। তুমি আয়াত, তোমার বাবা হলো দেলোয়ার, আর মায়ের নাম আমেনা, আর বোনের নাম হলো ইকরা, আর তুমি তাকে ইকো বলে ডাকো। তোমার 2টি বন্ধুর নাম হলো আসিফ আর রাফি। আরো বেশি কিছু জানি? কথার এমন জিনিস জানার পরে আমি হাঁ হয়ে গেছি। আমি ভাবতে লাগলাম, এমন বিষয়গুলো এদেরকে কে বলেছে? নিশ্চয়ই রিয়াদ ভাই। তাই আমি বলতে লাগলাম, এগুলো বিষয় রিয়াদ জানিয়েছে, তাই না? না। তাহলে কে জানিয়েছে আপনাদের? মিলার কাছে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি। আর শুনেছিলাম তুমি অনেক ভালো গান গাও, আর তোমরা অনেক সংকটের মধ্যে আছো। তাই তো তুমি এলে, তোমাকে কম্পিটিশনে ফার্স্ট আর তোমার প্রতি নজর রাখি। সেদিন তোমাকে পুলিশটার থেকেও আমি বাঁচিয়ে ভেতরে নিয়ে যাই। তার মানে আমি নিজের যোগ্যতায় আসিনি এখানে? নিজের যোগ্যতায় আসছো, বাট আজকালের দিনে এইগুলো কাজে মামা চাচা না থাকলে নিজের যতই ট্যালেন্ট থাকুক না কেন, কেউ এর কদর করে না। টাকা ছাড়া দুনিয়ার কিছুই সম্ভব না। আমরা শুধু তোমাকে তোমার একটা নতুন জীবন দেওয়ার কাজে হেল্প করেছি, এতটুকু। আমি চুপ হয়ে গেলাম কথাগুলো শুনে। তখন কথা অমিকে বলল, মমি তুমি কফি খাও, পানি হয়ে গেছে, দেখো কফিটা। কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল। তখন অমি আমার পাশে এসে বসে বলল, কেন করেছে? আসলে তোমাকে কথা লাভ করে। আমি তোমাকে কথাটা জানিয়ে দিলাম। প্লিজ রাজি না হলে তুমি আবার কথাটা জানিয়ে দিও না। আমি মাথা নাড়ালাম শুধু। অতপর অমিও রুম থেকে বের হয়ে গেল। তখন আমি ভাবতে লাগলাম, যাকে আমি সেই ছোট্টবেলা থেকে চাইতাম, কিন্তু সে আমাকে কখনোই সেই নজরে দেখতো না। আর যার জন্য আমার ফিলিংসের ছিটে ফোটাও নাই, সে আমাকে চাই। আল্লাহ, তুমি এমনটা কেন করলে? আর গতকালকের বিষয়টা আমাকে কেমন যেন করে দিচ্ছে, নিজেই বুঝতে উঠতে পারছি না এখন আমার করণীয় কি। ধরু, আমি নিজে এত পেইন নিতে পারছি না। তাই আমি রুমে বসা থেকে উঠে মেন রুমে চলে এলাম।
সেখানে একটা ছোট্ট টেবিলের উপর দেখলাম আজকের নিউজ পেপার, আর নিউজ ফিডের প্রথম পেজেই আমার ছবি আর প্রধানের ছবি, আর সেখানে ছোট্ট করে আরেকটাও ছবি আছে। তাই আমি পেপারটা হাতে নিলাম। হাতে নেওয়ার পর দেখতে পেলাম সেখানে লেখা আছে বড় বড় করে, 30 মিনিট আগেও জানতো না সিঁড়িতে পড়ে যাওয়া ছেলেটি কম্পিটিশনে প্রথম হয়ে বিজয়ী ঘোষণা নিয়ে নিবে। আর তার নিচে ছোট্ট ছোট্ট করে লেখা অনেক কিছুই আছে। আর তার সাথে আমার গাওয়া গানের 4 লাইন লেখা রয়েছে, সেগুলো হলো, তুমি আমার চোখের আশা, তুমি আমার ভালোবাসা, তুমি আমার চোখের নেশা, তুমি আমার ভালোবাসা। এগুলো দেখে আমার হাজারো বেদনার ভিড়ে ঠোঁটের কোণে হাসি চলে আসলো, আর চিৎকার করে বলতে লাগলাম, অমি অমি। তখন আমি এসে বলতে লাগলো, কি হয়েছে আবার? কথা কোথায়? ও তো ছাদে চলে গেল কিছুটা সময় আগে। কেন বলো তো? তখন আমি অমির দিকে আমার ব্যাপারের নিউজটা পড়তে বলে আমি চলে আসলাম ছাদে। দেখতে পেলাম কথা ছাদ থেকে কথা ঘুরে দেয়াল হাত দিয়ে ধরে কি যেন করছে। আমি দৌড়ে গিয়ে কথাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। তখন কথা আমাকে না দেখে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল তাদের সিমেন্টের ফ্লোরে। আমি নিচে পড়ে গিয়ে শব্দ করতে লাগলাম। তখন কথা ঘুরে দাঁড়ালো আর আমার দিকে হাত দিয়ে বলতে লাগলো, সরি আমি বুঝতে পারিনি, তুমি ওঠো আমার হাত ধরে। তখন আমি কথার হাত ধরলাম আর আমার সাথে নিয়ে নিলাম। আমি নিচে আর কথা আমার উপরে। কথা তখন নিজের মাথাটা উঁচু করে বলতে লাগলো, কি হচ্ছে এগুলো? তুমি আমায় ভালোবাসো, সেটা বলনি কেন? কে বললো তোমায়? জেনে নিছি। তো ভালো করছেন, এবার আমাকে ছাড়ুন, আমি উঠবো। এখন যদি ছাড়ি তাহলে কিন্তু আর ধরবো না, কখনো না। তাহলে থাক এরকমই। এই যে পাঠক পাঠিকা ভাই আর বোনেরা, একটু সাইড লন, এরকম লুচু সিন দেখতে নেই। ফটাফট কমেন্ট করে ফেলুন কেমন ছিল 12টা পার্ট। কয়েকদিনের মধ্যে আমি টপ লেভেলের সিঙ্গার হয়ে যাই, বাংলা হিন্দি সব গানের সাইন পাই, নিজের একটা বাড়ি কিনে ফেলি, আব্বা আম্মা ও বোনটাকে শহরে সেই বাড়িটাই নিয়ে আসি। আমার ফ্যামিলি এখন অনেক সুখেই আছে, তার সাথে আমিও। আব্বা আম্মা এসপির মেয়ে কথার সাথে আমার বিয়ের ব্যাপারে বলতে গেলে এসপি সাহেব ভালো রিস্তা না করতে না পেরে হ্যাঁ বলে দেন। আমাদের বিয়েটাও হয়ে গেল কিছুদিনের মধ্যেই। এখন আমি বাসর ঘরে ঢুকছি। আপনারা আমার জন্য দোয়া করিলেন, বিড়ালটা যেন আমি মারতে পারি, কিন্তু তার হলো না। আমি রুমের দরজার কাছে আসতেই কথা আমাকে টেনে রুমের ভিতরে নিয়ে গেল আর দরজাটা বন্ধ করে যা করতে লাগলো সেগুলো না শোনাই শ্রেয়।